মাই স্ট্রিট জার্নালের আরো একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি লাটাগুড়ির এডিবি ক্যানভাস রিসর্টে। এখানে গতকাল রাত্রে আমরা ছিলাম, পরশু এখানে এসেছিলাম, পরশু এখানে নাইট স্টে করি। তারপর গতকাল এখান থেকে বেরিয়ে সকালে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি করি, আর তারপর 7 পয়েন্ট সাইট সিইং করে গতকাল রাত্রেও আমরা এখানেই ছিলাম। আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব জলদাপাড়া। জলদাপাড়াতে যাওয়ার সময় রাস্তাতে মূর্তি নদীতে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর জলদাপাড়াতে আমাদের যে রিসর্ট সেখানে চেকিং করব। এই এডিবি ক্যানভাস রিসর্টের বিশেষত্ব হলো এই রিসর্টের পাশ থেকেই শুরু হচ্ছে গরুমারার জঙ্গল। এই পিছনের দিকটাতে গতকাল ভোরবেলাতে আমরা দেখেছিলাম ওয়াইল্ড বোর, মানে একদল ওয়াইল্ড বোর এসেছিল। তারা এখানকার যে উচ্ছিষ্ট খাবার সেগুলো খেয়ে দিয়ে আবার জঙ্গলে ফিরে যায়। ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি, ডিম সেদ্ধ, আপেল। এরপর গ্রুপ ফটো তুলে এডিবি ক্যানভাসকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট করে গ্রুপ ফটো তুলে আমরা আবার বেরিয়ে পড়েছি। এবারে আমাদের গন্তব্য মূর্তি নদী, কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে সকাল থেকেই। এরকম ওয়েদার থাকলে জানি না কতটা দাঁড়ানো যাবে, দেখা যাক। লাটাগুড়িকে টাটা করে এবারে আমরা আবার এগিয়ে যাচ্ছি। এই ঢুকে গেল আবার ইয়ের ভিতরে। এই এই আবার বেরিয়ে যাচ্ছে। এই যে এই যে দৌড়াচ্ছে। এটা আপনার ম্যাক্সিমাম জুম না? মূর্তি নদীর ওপারে দেখা পাওয়া গেল কিছু ময়ূর ও হরিণের। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মূর্তিমান মূর্তি নদীর ধারে। উত্তরবঙ্গ বা ডুয়ার্সের একটা অন্যতম প্রধান আকর্ষণ মূর্তি নদী। সেই মূর্তি নদীতেই এখন আমরা এসে দাঁড়িয়েছি, কিন্তু আজকে ওয়েদার খুব একটা ভালো নেই, টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে মূর্তি নদীর ব্রিজ, আর সামনেই মূর্তি নদী। এই যে নদী, নদীরে উথাল পাথাল চলে নদী, উথাল পাথাল চলে ছল ছলাইয়া কলকলাইয়া নদী বইয়া যায়। বানারহাট, বিন্নাগুড়ি, বীরপাড়া পেরিয়ে প্রায় 2 ঘন্টা পরে আমরা এসে পৌঁছলাম জলদাপাড়ায়। এখানে আমাদের থাকার জায়গা ট্যুরিস্ট নেস্ট রিসর্ট। বেশ সুন্দর সাজানো গোছানো প্রপার্টি। ভেতরে আছে অনেক ফুলের গাছ ও একটি খোলা লন। প্রথমেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আম পান্নার শরবত। লম্বা সফরের পর এটা খুব রিফ্রেশিং লাগলো। তারপর আবার লটারির মাধ্যমে ঘর নির্বাচন হলো। টুরিস্ট নেস্টে আমরা চেক ইন করলাম। এই হচ্ছে আমাদের রুম। ঘরটি ও টয়লেট ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা নিয়েছিলাম ট্রিপল শেয়ারিং রুম।
স্নান করেই বেরিয়েছিলাম লাটাগুড়ি থেকে। একটু ফ্রেশ হয়ে চলে এলাম খেতে। জলদাপাড়াতে আমাদের থাকা খাওয়ার ভার ছিল ট্যুর কিংডমের শেখরদার ওপর। এদিনের লাঞ্চে ছিল এলাহি বন্দোবস্ত। স্যালাড, গরম গরম ভাত, মুগের ডাল, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, চিকেন কষা, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়, সন্দেশ। আমরা সবাই বেশ তৃপ্তি করে খেলাম। লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব খয়ের বাড়ি টাইগার রেস্কিউ সেন্টারে। আমাদের গ্রুপের অনেকেই যাচ্ছেন। খয়ের বাড়ি, টাটা, বাবাই। ট্যুরিস্ট নেস্ট রিসর্ট থেকে খয়ের বাড়ি টাইগার রেস্কিউ সেন্টারটি 15 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগলো আধ ঘন্টা। যাওয়ার রাস্তাটাও খুবই সুন্দর। চা বাগান আর ধান ক্ষেতের মধ্যে দিয়ে যেতে যেতে চোখ জুড়িয়ে গেল। আমরা জঙ্গলের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা ধরে যাচ্ছি। আমাদের ড্রাইভার সাহেব জাহাঙ্গীর দা নিয়ে যাচ্ছেন আমাদেরকে এই রাস্তা দিয়ে। বেশ থ্রিলিং একটা জার্নি। পুরো রাস্তাটা গাড়ি যাবে না, তো গাড়ির পার্কিং এ রেখে আমরা এখন একটা টোটো নিয়ে যাচ্ছি রেস্কিউ সেন্টার অবধি। এটা হেঁটেও যাওয়া যায়, কিন্তু তাতে একটু সময় লাগে। আমরা এসে পৌঁছলাম দক্ষিণ খয়ের বাড়ি টাইগার রেস্কিউ সেন্টারে। ভেতরটা খুবই সুন্দর। এই দক্ষিণ খয়ের বাড়ি টাইগার রেস্কিউ সেন্টারটি প্রতিষ্ঠিত হয় 5ই নভেম্বর 2005-এ। এখানে ডান দিকে ইলেকট্রিক ফেন্সিং করা আছে। এই ফেন্সিং ইলেকট্রিক আছে কিনা কে জানে। বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু ওপরে যেহেতু গাছের চাঁদোয়া, তাই বৃষ্টিটা অতটা লাগছে না। এখানে একটা বোর্ডে দেওয়া আছে এখানকার ম্যাপ, আর লেখা আছে সাউথ খয়ের বাড়ি ইকো পার্ক অ্যান্ড মিনি জু। কাঠের ওপর দিয়ে হেঁটে ক্রস করে আমরা এই সাইডে চলে এলাম। আমাদের হাতে সময় খুবই কম, তো দেখছি কোথা দিয়ে স্টার্ট করা যায়। যদিও সময় খুব কম, তাও আমরা ভেতরে ঢুকলাম। এখানে ডান দিকে বসার সিট করা আছে। আমাদের গ্রুপের মোটামুটি সবাই আসছে এটা দেখতে। আমরাই ফার্স্ট যাচ্ছি, আমাদের পিছন পিছন সবাই মোটামুটি আসবে এখানে। ভেতরের এই পায়ে চলা হাঁটার রাস্তাটাও কিন্তু কম থ্রিলিং নয়। ঘন জঙ্গলই বলা যায় চারিদিকে। ডান দিকে কিন্তু ফেন্সিং চলছেই। এই বাঁ দিকের ফেন্সটা দেখে জুরাসিক পার্কের ফেন্সটার কথা মনে পড়ে যাচ্ছে, যেটা ভেঙে টি-রেক্সটা বেরিয়ে এসেছিল। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর সামনে কিছু এনক্লোজার দেখা যাচ্ছে। এই জায়গাটার ওপরটা পুরো আকাশটাই ঢাকা পাতার চাঁদোয়াতে। এখানে কিন্তু বৃষ্টিটা অনেক কম পড়ছে। এই হচ্ছে এনক্লোজার। এত বৃষ্টির মধ্যে কোনো বন্যপ্রাণী দেখা যাচ্ছে না, সবাই বোধহয় শেডের তলায় আশ্রয় নিয়েছে। এই যে টাইগার রেস্কিউ সেন্টার, এখানে সার্কাস থেকে উদ্ধার করা বিভিন্ন বাঘ, চিতাবাঘ এবং শহরের লোকালয়ের মধ্যে এসে পড়া জঙ্গল থেকে বিভিন্ন বাঘ ও চিতাবাঘদের
উদ্ধার করা হয় এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এখান থেকে। যখন সার্কাসে বন্যপ্রাণীর খেলা নিষিদ্ধ হয়ে গেল, তখন হুগলির অলিম্পিক সার্কাস থেকে উদ্ধার হওয়া 11টা বাঘকেও এখানেই আনা হয়েছিল। এখানে রাজা নামের একটি বাঘের কথা বলা আছে। 2008-এ সজনেখালিতে একটা কুমির রাজার পিছনের বাঁ পাকে জখম করে। আলিপুর জুতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওকে। তারপর 23শে আগস্ট 2008-এ এখানে আনা হয়। তখন ওর বয়স 12 বছর। দীর্ঘ 9 মাস চিকিৎসার পর রাজা আবার হাঁটতে সক্ষম হয়। রাজা যখন এখানে আসে তখন বিভিন্ন সার্কাস থেকে উদ্ধার করা 19টি বাঘ ছিল এখানে। তারা অনেকেই মারা গেছে বুড়ো হয়ে, অনেকে চলে গেছে বিভিন্ন চিড়িয়াখানায়। 2021 সালে ওর 25তম জন্মদিন পালন করা হয়। এটি এক্স সিটু কনজারভেশনের একটি প্রকৃষ্ট উদাহরণ। টাইগার রেস্কিউ সেন্টার থেকে ফিরে আমরা কয়েকজন গেলাম জলদাপাড়া জাতীয় উদ্যানের পরের দিনের সাফারির টিকিট কাটতে। টিকিট কাটার ও বুকিং করার পাস সংগ্রহের সমস্ত ডিটেলস থাকছে পরের পর্বে। কালকে জলদাপাড়ার সাফারির টিকিট কেটে এইমাত্র ফিরলাম, আর আজকে সন্ধ্যেবেলাতে আছে সাংস্কৃতিক সন্ধ্যা। মানে এখন আমরা শুনবো একটা ব্যান্ডের লাইভ পারফরমেন্স। এই বৃষ্টির দিনে গরম গরম চা আর মুচমুচে পকোড়া সহযোগে উপভোগ করবো একটা চমৎকার মিউজিক্যাল ইভিনিং। লেটস গো। ব্যান্ডের পারফরমেন্সের পর সবার অনুরোধে স্টেজে উঠলেন সুশান্ত জেঠু। কিছুক্ষণ পরে সুশান্ত জেঠুকে স্টেজে জয়েন করল সোনিয়াদি। এরপর স্টেজে জয়েন করল সমীরণ।
দলের অনেকের নাচে গানে সন্ধেটা হয়ে উঠেছিল রঙিন, কিন্তু বেশি দেরি করার উপায় ছিল না, কারণ পরের দিন ভোরবেলা জলদাপাড়াতে সাফারি ছিল অনেকেরই। তাই চটপট ডিনার করে নিলাম আমরা। আজকের পর্ব এখানেই শেষ, দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি। পরবর্তী পর্বে থাকছে